পাহাড়ের কোলে ছোট ছোট বেশ কয়েকটি জনবসতি নিয়ে সবুজ জঙ্গলে ঘেরা নির্জন নিরিবিলি একটি গ্রাম। রাস্তার দুই পাশে নাম না জানা হরেক ফুলের মেলা। এক কথায় সবুজে সবুজ, নীলিমায় নীল। কালিম্পং জেলার অন্যতম একটি অফবিট গ্রাম ময়রুংগাঁও। সকালবেলায় হোমস্টের বারান্দায় এসে দাঁড়ালাম। সামনে সিকিম আর কালিম্পংয়ের বিভিন্ন পাহাড় দেখা যাচ্ছে। তার ওপারে নাথুলা আর জুলুকের বিভিন্ন রেঞ্জ দেখা যায়। আমি এসেছি ময়রুংগাঁওয়ের মায়াস টিবেটিয়ান হোমস্টেতে। নানা পাতাবাহার গাছ আর বিভিন্ন ফুল গাছ দিয়ে পরিপাটি করে সাজানো। হোমস্টেটি লিজ নিয়েছেন বর্ষাদি। বুকিংয়ের জন্য ওনার নাম্বার দিলাম। নির্জনতাকে যদি প্রকৃত অর্থে অনুভব করতে চান তবে ময়রুংগাঁওয়ের কোনো বিকল্প নেই। হোমস্টে নতুন তৈরি হয়েছে, প্রত্যেকটি রুমের সংলগ্ন বারান্দাও রয়েছে। এক ফালি সমতল জায়গায় অবস্থিত, চারিপাশ খালি, তাই প্রত্যেক রুম থেকেই বাইরের দৃশ্যও দেখা যায়। আমি ছিলাম এই রুমটিতে, খোলামেলা ও সুন্দর করে সাজানো। দুটি বেড রয়েছে, অনায়াসে 3 থেকে 4 জন থাকা যায়। থাকা খাওয়ার জন্য 1200 টাকা লাগে জনপ্রতি। প্যাকেজের মধ্যেই সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর রাতের ডিনার ইনক্লুড থাকে। রুমের সাথেই অ্যাটাচ টয়লেটও রয়েছে, আর তাতে গিজার সহ রয়েছে সমস্ত রকমের আধুনিক সুযোগ সুবিধা। এটি হোমস্টের আরেকটি রুম। এখানেও 2টি বেড রয়েছে, অনায়াসে 3 থেকে 4 জন থাকা যায়। ঠান্ডায় যদি রুম থেকে রোদ্দুর উপভোগ করতে চান তাহলে হোমস্টের এই পিছনের দিকের রুমগুলি আদর্শ। এই রুমের সাথেও অ্যাটাচ বাথরুম আর টয়লেটের সুবিধা রয়েছে। শান্ত স্নিগ্ধ শীতের সকালে চায়ের কাপে চুমুক দিয়ে বারান্দায় বসে বাইরের দৃশ্য উপভোগ করতে করতে শুরু হলো আরেকটি সকাল। দিনের বেশ খানিকটা সময় এখানেই কাটাতাম। এখন নভেম্বর মাস, ঠান্ডাও বেশ ভালো, সারা বছরই এখানে আসা যায়। তবে অক্টোবর থেকে মে মাস হলো আদর্শ। চা খাওয়ার পর বার হলাম গ্রাম ভ্রমণে। প্রতিটি বাড়ি নানা পাহাড়ি ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো। ময়রুংগাঁও থেকে এই রাস্তা দিয়ে আলগারা যাওয়া যায়। এইগুলি ফুলঝাড়ু গাছ, প্রায় প্রতি রাস্তার ধারেই অজস্র হয়ে আছে। গ্রামবাসীদের জীবন জীবিকা বলতে কৃষিকাজ আর গবাদি পশু প্রতিপালন। বড় এলাচ আর আদার চাষ বেশি হয়, আর তার সাথে ফুলচারু তৈরি করা। সকালের স্নিগ্ধতার মধ্যে শুরু হয়ে গিয়েছে পাহাড়ি দৈনন্দিন জীবন। কালিম্পং শহর থেকে 15 কিলোমিটার, এনজেপি স্টেশন থেকে 88 কিলোমিটার। গাড়িতে সময় লাগে প্রায় 3 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3.5 থেকে 4,000 টাকা। কাছের রেলওয়ে স্টেশন নিউমাল জংশন, দূরত্ব প্রায় 70 কিলোমিটার। গাড়িতে সময় লাগে 2 ঘন্টার মতো। গাড়ি ভাড়া 3,000 থেকে 3,500 টাকা। গ্রামের এক প্রান্তে একটি চার্চ রয়েছে, প্রতি সপ্তাহে রবিবার করে খোলা থাকে।
গ্রামেরই একজন শহীদ জওয়ানের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এই স্মৃতিসৌধটি। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক দিয়ে ঘেরা, জনসংখ্যা প্রায় 500-রও কম, খুব ছোটোখাটো একটা গ্রাম। এখান থেকে কাছাকাছির মধ্যে আলগড়া, ইচ্ছেগাঁও, রামধুরা, লাভা, পেডং, ঋষভসহ ইত্যাদি দর্শনীয় স্থান রয়েছে। গ্রাম ঘুরে হোমস্টেতে ফিরলাম। ব্রেকফাস্ট করে লাভা যাবার প্ল্যান হলো। হোমস্টের পিছনে বাগানের ধারে খাবার ব্যবস্থা করা হয়েছে। খোলামেলাতে বসে খাবার খাওয়ার একটা আলাদাই মজা আছে। ব্রেকফাস্টে রকমারি খাবার বানিয়েছেন, সাথে দেখলাম ফ্রাইড রাইসের অপশনও দিয়েছেন। মেনুতে রয়েছে মেথি শাকের কচুরি আর ঘুগনি। মূলোর একটা আচারও দিয়েছেন, বাড়িতেই বানানো। আমি ডালে লঙ্কা পছন্দ করি জেনে সেটিও দিয়ে গেছেন। খাবারের স্বাদ দারুণ ছিল। ব্রেকফাস্ট করে বিরেঞ্জির সাথে বেরিয়ে পড়লাম লাভার উদ্দেশ্যে। এখানকার পাহাড়ি রাস্তাঘাট সবকিছু ওনার নখদর্পণে, তাই আমার প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দিয়ে দিচ্ছিলেন। দূরে লাভার ভিউ দেখানোর জন্য মাঝে মাঝে গাড়ি থামিয়েও দিচ্ছিলেন। নেওরা ভ্যালি ন্যাশনাল পার্ক ঘেঁষে লাভা ভিউ পয়েন্ট আর ঘন পাইন গাছের জঙ্গল। এই ভিউ পয়েন্ট থেকে লাভার খুব সুন্দর দৃশ্য দেখা যায়। রাস্তা থেকে একটু উপরে উঠে বসবার জায়গাও করা আছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কাগু থেকচেনলিং মনেস্ট্রি, যা সহজভাবে লাভা মনেস্ট্রি নামে পরিচিত। এটি লাভার অন্যতম দর্শনীয় স্থান। খুব সুন্দর মনেস্ট্রি, 1987 সালের তৈরি। এখানে বসবাসকারী বৌদ্ধ সম্প্রদায় মনেস্ট্রির জন্য 3 একর জমি অফার করেছিলেন। মুষ্টিমেয় কিছু সন্ন্যাসী দিয়ে শুরু হয়েছিল, সময়ের সাথে সাথে সংখ্যাও বেড়েছে। ভিতরের নিস্তব্ধতা শ্বাস প্রশ্বাসের আওয়াজকেও স্পষ্ট করে দেয়। তিব্বতীয় বৌদ্ধ সংস্কৃতিকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে মনেস্ট্রির ভিতরে। মনেস্ট্রির একধারে 8টি চোরতেন রয়েছে। পবিত্র এই জায়গাটিতে বেশ খানিকটা সুন্দর সময় কাটিয়েছিলাম। মনাস্ট্রির গেট দিয়ে ঢুকেই বাঁ দিকে তাকালে লাভা শহরের খুব সুন্দর দৃশ্য দেখা যায়। রেচেলা, লা, জেলেপলা সহ নানা তুষারাবৃত পর্বতশৃঙ্গের দেখা মেলে। আর মনাস্ট্রির পাশেই রয়েছে নেওরা ভ্যালি জাতীয় উদ্যান। এখান থেকে পাওয়া প্যানোরামিক ভিউ সত্যিই অনবদ্যকর। মনাস্ট্রি থেকে ফেরার সময় বিরেঞ্জি ওনার এক পরিচিত বোনের দোকানে নিয়ে গেলেন। মোমো, ম্যাগি, চাউমিন, চিপস সহ বিভিন্ন জিনিস রয়েছে। ভিতরে বসে খাবার ব্যবস্থাও রয়েছে। এখন দুপুরের খাবার বানানোর প্রস্তুতি চলছে। স্কোয়াশের সাথে মটরশুঁটির খোসা দিয়ে তরকারি বানানো হচ্ছে। আমি পাহাড়ে এর আগেও কচি মটরশুঁটির খোসা দিয়ে চাউমিন বা ম্যাগি বানাতে দেখেছি, খেতে ভালোই। আমরা অর্ডার করেছিলাম চিকেন ফালে আর মোমো।
স্বাদ ঠিকঠাকই ছিল। হোমস্টেতে ফিরতে ফিরতে একটু বেলা হয়ে গেল। এটি হোমস্টের রান্নাঘর, পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর করে সাজানো গোছানো, আর তার সাথে একপাশে ডাইনিংও রয়েছে। বাইরে খাবারেরও অপশন আছে, তাও আমি ভেতরেই খাবো ঠিক করলাম। দুপুরেও রকমারি খাবার, একাধিক পদ। এখানের আরেকটি বিশেষত্ব হল পিতলের থালাতেই খাবার খেতে দেওয়া হয়। স্যালাড, রায়শাক, স্কোয়াশের তরকারি, ডাল, ডিমের কারি, পাঁপড় ভাজা আর আচার। পাহাড়ের খুব কম হোমস্টেতেই একসাথে এত পদ দেওয়া হয়। এটি পাহাড়ি এক করলার স্যালাড। খাবারের স্বাদ ছিল দুর্দান্ত, বাঙালি আর নেপালি উভয় সংমিশ্রণে। শাকসবজি ইত্যাদি হোমস্টের পিছনের এই জায়গাতেই চাষ করা হয়, আর এখান থেকেই অতিথিদের খাওয়ানো হয়। বেশিরভাগ খাবারই এখানকার অর্গানিক। এই মেথি শাকেরই কচুরি বানানো হয়েছিল সকালে। পালং শাক, ধনেপাতা ইত্যাদি চাষ করা হয়েছে। মাচায় স্কোয়াশের চাষ তো রয়েছেই, এটিকে পাহাড়ের জাতীয় সবজিও বলা চলে, সর্বত্রই রয়েছে। বাগানেতে দাদির সাথে দেখা হলো। শিম তুলছিলেন। থোকা থোকা প্রচুর শিমও হয়েছে। এটিই সেই করলা। দুপুরের লাঞ্চে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সহযোগে এটিরই স্যালাড বানানো হয়েছিল। প্রথমবার খেলাম, স্বাদও ঠিকঠাক। লঙ্কার মতো দেখতে এটিরও তরকারি বানানো হয়। এটি অ্যারারুট গাছ। মূলের অংশগুলিতে আদার মতো হয়, সেখান থেকে অ্যারারুট তৈরি হয়। পাহাড়ি বড় এলাচ গাছও রয়েছে। এটার নাম চাইনিজ আপেল। আমি খাইনি, তবে শুনলাম নাকি ডায়াবেটিস পেশেন্টদের জন্য খুব উপকারী। বাগানের মধ্যে দুটি কুকুরের তুমুল লড়াই হচ্ছিল, একটি মাকাই গাছের ডাল নিয়ে। হঠাৎ ওদের নজর আমার ক্যামেরার মনোপডের উপর পড়ে, অমনি দৌড়ে চলে আসলো। বাগানের এক প্রান্তে একটি ছোট চা বাগানও দেখলাম। চা বাগান শেষে একটি রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে উঠে গেছে। ছোটখাটো একটা আধ ঘন্টা ট্রেক করলে উপরের ভিউ পয়েন্টে যাওয়া যায়। সময়ের অভাবে আমার আর যাওয়া হয়নি, তবে কিছুটা রাস্তা গিয়েছিলাম। জঙ্গলের মধ্যে বেশ একটা গা ছমছমে পরিবেশ ছিল। বিকেলে বেরিয়ে পড়লাম ডুকা ওয়াটারফলস দেখতে। গাড়িতে সময় লাগে মিনিট 10। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, আর চ্যানেলটিতে যদি প্রথমবার আসেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সম্পূর্ণ নির্জন এক পরিবেশে অবিরাম ঝরে পড়ছে ডুকা ওয়াটারফলস। বর্ষা শেষ হয়ে গেছে, তাই ঝর্ণার জলের পরিমাণও কম। ঝর্ণার উল্টো দিকে একটি বসার জায়গা রয়েছে। বীরেনজি বসে দিব্যি পা দোলাচ্ছেন। এখান থেকে ঝর্ণার উপরের আরেকটি ধারাও দেখা যায়।
পাহাড়ের বুকে সন্ধ্যা নেমে আসলো। টিম টিম করে জ্বলে উঠল অজস্র আলো। চারিপাশের ঘুরঘুটে অন্ধকারের মধ্যে হোমস্টেটি ঝলমল করছিল। সন্ধ্যায় চা আর স্ন্যাক্স চলে এলো। খেতেও বেশ ভালো। বারান্দায় বসে চায়ের কাপ নিয়ে সন্ধ্যার নীরবতা বেশ উপভোগ করেছিলাম। রাতের পাহাড়ে ঝলমলে এই দৃশ্য খুব কম হোমস্টে থেকেই দেখা যায়। এক মনোমুগ্ধকর পরিবেশ। রাত্রে ডিনারের আলু ফ্রাই আর চিকেন কষা বানানো হচ্ছে। সত্যি বললে এখানকার খাবার দাবারের স্বাদ গুণমান অসাধারণ। খুব আপ্যায়নের সাথে খাওয়ান, মন ভরে তৃপ্তি করে খেয়েছিলাম সেদিন। আপনারা যদি ময়ূরুঙ্গাও আসেন তাহলে বর্ষাদির এই মায়াস টিবেটিয়ান হোমস্টেতে অবশ্যই আসবেন। আর এখানকার অভিজ্ঞতা কমেন্ট করে আমাদের জানানোর অনুরোধ করলাম। কথা দিলাম খুব ভালো অভিজ্ঞতা হবে। আজ এখান থেকে ঝান্ডি যাব। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। ধন্যবাদ।